সকলকে ধন্যবাদ। আমরা এখন আলোচনায় চলে যাই। আমরা গতদিন পড়েছিলাম গ্যাসের তিনটি সূত্র হয়েছিল, আমাদের চারটি সূত্র হয়েছিল। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেল-ওসাকের সূত্রও পড়েছিলাম, অ্যাভোগাড্রের সূত্র। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রের সমন্বয় সূত্র PV=nRT, মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা, তাৎপর্য, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান। অর্থাৎ আমরা মোলার গ্যাস ধ্রুবক আর এর তিনটা মান নির্ণয় করেছিলাম। একটি হলো এমকেএস পদ্ধতিতে, একটি হলো সিজিএস পদ্ধতিতে, আর একটি লিটার এটিএম এককে। আমরা আবার সিজিএস বা এমকেএস পদ্ধতিতে নির্ণয় করে সেটা ক্যালোরি এককে কনভার্ট করেছিলাম। এই ক্যালোরি এককেও আর এর মান দেখিয়েছিলাম। তো প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে আর এর মান ধ্রুবক, যেটা আমরা বের করেছিলাম আর ইকুয়াল টু 8.314 জুল পার কেলভিন পার মোল। প্রিয়ন্তী, নমস্কার। রেহেনা, তো এই যে প্রতিমোল গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিমোল গ্যাসের ক্ষেত্রে আর এর মান ধ্রুবক, নির্দিষ্ট কনস্ট্যান্ট মান। এই আর এর মান এসটিপিতে প্রতিমোল গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক যদি থাকে, তাহলে প্রতি অণু গ্যাসের ক্ষেত্রেও আর এর মান কিন্তু ধ্রুবক হবে, কারণ প্রতি মোলে অণু সংখ্যা নির্দিষ্ট। যেহেতু প্রতি মোলে অণু সংখ্যা নির্দিষ্ট, তাহলে প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে আর এর মান, বিজ্ঞানী বোল্টজম্যান এটাকে কে দ্বারা প্রকাশ করেন, K=R/N। K=R/N, এটাকে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। তাহলে এই বোল্টজম্যান ধ্রুবক, ছোট কে, বোল্টজম্যান ধ্রুবক 8.314/6.022 ইন্টু 10⁻23 এত জুল পার কেলভিন পার মলিকুল। এই যে প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে, আর এটা ছিল প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে। প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে আর এর মান যদি ধ্রুবক হয়, তাহলে প্রতি অণু গ্যাসের ক্ষেত্রেও আর এর মান ধ্রুবক হবে। প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে আর এর মান একে কে দ্বারা প্রকাশ করা হয়, বিজ্ঞানী বোল্টজম্যান এটা নির্ণয় করেন, তাই এটাকে আমরা বোল্টজম্যান ধ্রুবক বলি। এখন যদি তোমাকে বলে যে প্রমাণ করো, এর আগে করেছি দেখো, PV/T ধ্রুবক। PV/T ধ্রুবক, তাহলে এটা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে PV/T ধ্রুবক এটা লেখা যায়। মৌন, ওয়েলকাম। হ্যাঁ, মৌন ক্লাস কি রেগুলার করছো? গত ক্লাস করেছো? আমরা পরিবেশ রসায়নের আজকে কত নম্বর ক্লাস? আজকে পরিবেশ রসায়নের 4th ক্লাস, 4 নম্বর ক্লাস। এর আগে 3টে ক্লাস নিয়েছি, কিন্তু গত ক্লাস যে পর্যন্ত পড়িয়েছিলাম ঠিক তার পরের থেকে শুরু করেছি। তাহলে PV/T ধ্রুবক, এটা হলো বয়েল চার্লসের সমন্বয় সূত্র। কিন্তু যদি তোমাকে বলে যে প্রমাণ করো PV/T NK, ব্র্যাকেটে লিখলো ধ্রুবক,
তাহলে পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক এটা, আর পিভি বাই টি ইকুয়াল টু এন কে ধ্রুবক, এটার মধ্যে মৌলিক পার্থক্য কি? এটা শুধুই বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়, কিন্তু এটা তা না। কিন্তু এটা হলো, যেহেতু বোল্টজম্যান ধ্রুবক আছে, এটা হলো প্রথমে পিভি ইকুয়াল টু এন আর টি এ পর্যন্ত প্রতিপাদন করতে হবে। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র প্রতিপাদন করার পর, পিভি ইকুয়াল টু এন আর টি এই সূত্র প্রতিপাদন করার পর লিখতে হবে 1 মোল গ্যাসের ক্ষেত্রে n ইকুয়াল টু 1 মোল হলে পিভি ইকুয়াল টু আর টি, তাহলে পিভি বাই টি ইকুয়াল টু আর। আর এখানে আমরা জানি বোল্টজম্যান ধ্রুবক কে ইকুয়াল টু আর বাই এন, তাহলে আর ইকুয়াল টু এন কে। তাহলে পিভি বাই টি ইকুয়াল টু এন কে ধ্রুবক। তাহলে বোল্টজম্যান ধ্রুবকের সাথে সম্পর্কিত হবে তখনই যখন আর থেকে আমি আসব। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি আগে আমাকে প্রতিপাদন করতে হবে। কি হলো আবার? ও একক আর একবার বলবো। এই যে জুল পার কেলভিন পার মোল, প্রতি মোলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা n দিয়ে ভাগ করেছি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে আর, সে আর এর মানকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছি। তাহলে এটা আর প্রতি মোলে নেই, এখন প্রতি অণুতে। জুল পার কেলভিন পার মলিকুল, প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে আর এর মান, যেটাকে বোল্টজম্যান ধ্রুবক কে দ্বারা প্রকাশ করা হয়। প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে আর এর মান হলো ছোট কে, আর এটা ছিল প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে, প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে। আরনিশা নমস্কার, বহুদিন পরে, তোমাকে ডাইরেক্ট লাইভে পাওয়া যায় না তো। সঞ্জিতা ওকে, বুঝেছো? শোভন নমস্কার, শোভন খেয়াল করো। তাহলে আমাদের আর এর মান সংক্রান্ত একটা পর্যালোচনা ছিল, সেটা হয়ে গেল। এখন আমরা চলে যাব গ্যাসের 5 নম্বর সূত্রে। বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে বিজ্ঞানী জন ডাল্টন একটি সূত্র উপস্থাপন করেছেন, যেটাকে আমরা ডাল্টনের সূত্র বলি। স্যার আর একবার বলেন। এটা দুবার বললাম তো, পরে আবার টেনে দেখো। আর এর মান কতদিন নির্ণয় করেছিলাম? হলো প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে, মনে নেই? এসটিপি তে 1 মোল গ্যাসের ক্ষেত্রে n ইকুয়াল টু 1, টি, পি এবং ভি প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই মানটা পেয়েছিলাম না, আর এর মান। তো এই 1 মোলে অণু সংখ্যা নির্দিষ্ট, যেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। তাহলে প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে আর এর মান, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়? এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। তাহলে আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এই যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এইটা, আর এইটাকে একটি একটি অণুর ক্ষেত্রে, প্রতি অণুর ক্ষেত্রে, তো অণুর সংখ্যাতে ভাগ দিলাম। 1 মোলে অণুর সংখ্যা হলো n, অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিলে এটা প্রতি অণুর ক্ষেত্রে আর এর মান পাওয়া গেল। প্রতি অণুর ক্ষেত্রে আর এর মান। এখন আমরা
বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে একটা মিশ্রণে একাধিক গ্যাস যখন থাকবে একটা পাত্রে, সেই মিশ্রণের মোট চাপ এর সাথে উপাদান গ্যাসের নিজস্ব চাপের যে সম্পর্ক, সেই সম্পর্কিত একটি সূত্র উপস্থাপন করেছেন বিজ্ঞানী জন ডাল্টন। আমাদের বায়ুমণ্ডলে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এরা বিক্রিয়াহীন গ্যাস হিসেবে বিদ্যমান থাকে। তাহলে একটা পাত্রে নাইট্রোজেন N1 মোল, অক্সিজেন N2 মোল, কার্বন ডাইঅক্সাইড N3 মোল। পাত্রের স্থির তাপমাত্রায় এই পাত্রের আয়তন হলো ভি আয়তনের পাত্রে স্থির তাপমাত্রায় N1 মোল নাইট্রোজেন, N2 মোল অক্সিজেন, N3 মোল কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান, যারা বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ হিসেবে আচরণ করে। তাহলে এই বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের মোট চাপ পি। এই যে মোট চাপ পি, এই যখন একসাথে এই ভি আয়তনের পাত্রে তিনটি গ্যাস বা চারটি গ্যাস, একাধিক গ্যাস যখন মিশ্রিত অবস্থায় আছে, এই পি হলো এই মিশ্রণের গ্যাসের মোট চাপ। এই মোট চাপ কিসের উপর ডিপেন্ড করে? এই মোট চাপ হলো উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টি, অর্থাৎ পি ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। P equal to P1 plus P2 plus P3। তার মানে ডাল্টনের আংশিক চাপ সূত্র হলো স্থির তাপমাত্রায় বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মিশ্রণের মোট চাপ হলো উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টি সমান। উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টি সমান। স্যার অনেকগুলো গ্যাস একসাথে থাকে, মারবানি আমি তো বলেইছি যে বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের ক্ষেত্রে সূত্রটি, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান আছে তারা কেউ কারোর সাথে রিয়াকশন করে না। নাইট্রোজেন 78%, অক্সিজেন প্রায় 21%, কিছু কার্বন ডাইঅক্সাইড, কিছু কি জলীয় বাষ্প, এরা বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ হিসেবে আমাদের ট্রপোস্ফিয়ারে অবস্থান করে। তাহলে একটা পাত্রে যদি এরকম তিনটে গ্যাস তারা বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ না হলে, এই নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি বিক্রিয়া করতো, তাহলে এখানে তিনটে গ্যাস থাকতো না, আর একটি গ্যাস রূপান্তর হতো। তখন এই নাইট্রোজেনের মোল সংখ্যা ঠিক থাকতো না, ওটা চেঞ্জ হতো। বায়ুমণ্ডলে নাইট্রোজেন 78%, নাইট্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করে না। বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ হিসেবেই কিন্তু আমাদের বায়ুমণ্ডলের উপাদান সমূহ বিদ্যমান। তাহলে এখন এই যে মোট চাপ পি হলো উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান, তাহলে এটা আমাদের গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। আংশিক চাপ কাকে বলে? তাহলে এই বিষয়টি আগে আমাদের জানা দরকার যে আংশিক চাপ কি। যদি এই ভি আয়তনের পাত্রে এই নাইট্রোজেন গ্যাস একা অবস্থান করে, তখন যে চাপ প্রদর্শিত হবে সেটা হলো নাইট্রোজেনের নিজস্ব চাপ, যেটাকে আমরা আংশিক চাপ বলবো। তাহলে নাইট্রোজেন যখন এই পাত্রে একা অবস্থান করবে তখন চাপ P1, এইটা হলো নাইট্রোজেনের আংশিক চাপ। যখন এই পাত্রে অক্সিজেন একা অবস্থান করবে তখন চাপ P2। এই পাত্রে যখন কার্বন ডাইঅক্সাইড একা অবস্থান করবে তখন চাপ P3। তাহলে আংশিক চাপের সংজ্ঞা কি? আংশিক চাপ কাকে বলে? একটি মিশ্রণের সমস্ত আয়তন, অর্থাৎ এই পাত্রে যদি শুধু অনলি নাইট্রোজেন একা অবস্থান করে, N1 মোল নাইট্রোজেন একা অবস্থান যদি করে, তখন যে চাপ প্রদর্শিত হয়
সেইটাই হলো নাইট্রোজেনের আংশিক চাপ। তাহলে কোনো মিশ্রণের একটি উপাদান গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে অবস্থান করলে যে চাপ প্রদর্শিত হয় সেই চাপকে বলা হয় আংশিক চাপ। আদনান রহমান, ওয়েলকাম আদনান। আজকে তো আগেই চলে এসছো টাইমলি। ওকে, আলফি শাহারিন এসছো, যশোর ফিরেছো? ওকে, খালাবাড়ি বেড়ালে খুব। তাহলে এই মিশ্রণের মোট মোল সংখ্যা কত? নাইট্রোজেন N1 মোল, অক্সিজেন N2 মোল, কার্বন ডাই অক্সাইড N3 মোল। তাহলে মোট মোল সংখ্যা মিশ্রণে মোট মোল সংখ্যা তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা হলো n, মোট মোল সংখ্যা হলো n। তাহলে কি লেখা যায় মিশ্রণের ক্ষেত্রে? মিশ্রণের মোট চাপ p, স্থির তাপমাত্রা t, মোট মোল সংখ্যা n, আর আয়তন হলো v, মিশ্রণের মোট আয়তন তাহলে v। তাহলে সমন্বয় সূত্র থেকে লেখা যায়, মিশ্রণের ক্ষেত্রে লেখা যায় PV = nRT। গ্যাসের সমন্বয় সূত্র থেকে লেখা যায় PV = nRT। তাহলে P = nRT/V, এটা 1 নম্বর সমীকরণ। এটা হলো 1 নম্বর সমীকরণ। শুধু নাইট্রোজেন গ্যাস যখন এই পাত্রে একা থাকবে, N2 গ্যাসের ক্ষেত্রে P1 = N1RT/V, এটা 2 নম্বর সমীকরণ। O2 গ্যাসের ক্ষেত্রে একটু মুছে ফেলি, জায়গা কম তো, এক লাইনে লিখি তাহলে সুবিধা হবে। N2 গ্যাসের ক্ষেত্রে P1 = N1RT/V, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আর O2 গ্যাসের ক্ষেত্রে P2 = N2RT/V, আর O3 CO2 গ্যাসের ক্ষেত্রে P3 = N3RT/V, এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে মিশ্রণের ক্ষেত্রে PV = nRT। তাহলে এই মিশ্রণে যখন একটি উপাদান গ্যাস যখন এই পাত্রে ছিল তখন চাপ কি? তার আংশিক চাপ, সেটা P1 = N1RT/V, P2 = N2RT/V, P3 = N3RT/V। তাহলে এবার আমরা যোগ করতে পারি 2 যোগ 3 যোগ 4, যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখো, P1 + P2
প্লাস P3 ইকুয়াল টু RT বাই V কমন যায় N1 N2 N3, তাহলে P1 প্লাস P2 প্লাস P3 সমান সমান nRT বাই V। তাহলে 1 নং সমীকরণ থেকে দেখো P ইকুয়াল টু nRT বাই V, তাহলে এখানে বসিয়ে দিই। অতএব P1 প্লাস P2 প্লাস P3 সমান সমান P। তাহলে এই মিশ্রণের মোট চাপ P হলো উপাদান গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়াল টু P প্রমাণিত হলো। তাহলে এইটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক ব্যাখ্যা। ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এবার আমরা আরেকটা প্রমাণ করব যে আংশিক চাপ যেটা নির্ণয় করলাম P1 P2 P3, এই আংশিক চাপ কিসের উপর ডিপেন্ড করে? আংশিক চাপ কিসের উপর ডিপেন্ড করে? আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক কি? আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্কটা উপস্থাপন করতে গেলে তোমাকে একটি বিষয়ে জানা লাগবে, সেটা হলো মোল ভগ্নাংশ কাকে বলে। আমরা এর আগে পড়েছি মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কিন্তু আমরা পরিমাণগত রসায়নে পড়েছিলাম। ঘনমাত্রা প্রকাশের একটি রাশিমালা ছিল। একটি মিশ্রণে যখন একাধিক উপাদান থাকে তখন যে কোনো একটি উপাদানের নিজের মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হয় মোল ভগ্নাংশ। বসেন, আমি ক্লাস নিচ্ছি, এইভাবে বসেন। আরে এই রুমে লাইট দিয়ে আছে বাথরুমে। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে এটা কিন্তু আমরা আগেও শিখেছি। যেমন অক্সিজেনের, এখানে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ দেখো x1 equal to n1 by n, অক্সিজেনের মোল ভগ্নাংশ x2 equal to n2 by n, কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ x3 equal to n3 by n। এটা হলো মোল ভগ্নাংশ, আমরা আগে শিখেছিলাম কিন্তু। মোল মোল ভগ্ন অংশ। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে এটা আমরা আগেও পড়েছি। যে কোনো মিশ্রণে, সেটা গ্যাসীয় মিশ্রণ হোক, সেটা দ্রবণ হোক, যে কোনো দ্রবণও তো দ্রাবক আর দ্রব্যের মিশ্রণ, যে কোনো মিশ্রণে একটি উপাদানের নিজের মোল সংখ্যাকে মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো মোল ভগ্নাংশ। অর্থাৎ একটি মিশ্রণে যে কোনো উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশের যোগফল সবসময় কিন্তু 1 হয়। দেখো আমরা আগেও দেখিয়েছি x1 প্লাস x2 প্লাস x3 যোগফল দেখো n1 বাই n, n2 বাই n, n3 বাই n। যদি আমরা n1 প্লাস n2 প্লাস n3 n বাই n 1 হয়। এই যে মোল ভগ্নাংশের যোগফল সবসময় 1 হয় কিন্তু। প্রমি বিশ্বাস, ওয়েলকাম প্রমি। তাহলে আমরা এখন দেখো, যদি এটা মুছে ফেলি,
জানে না। দেখো আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করছি, p1 বাই p সমান সমান n1 rt বাই v n rt বাই v। তাহলে দেখো এই যে এটা কেটে যায়, rt বাই v কেটে যায়, তাহলে p1 বাই p ইকুয়াল টু n1 বাই n, n1 বাই n সমান সমান কি x1। অতএব p1 ইকুয়াল টু p ইনটু x1। তাহলে আংশিক চাপ সমান সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। প্রতিদিন পর্যায়ে যাবে। তাহলে আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এই মিশ্রণের মোট চাপ এটা কিন্তু নির্দিষ্ট থাকে। এই পাত্রে n1 মোল, n2 মোল, n3 মোল এই গ্যাসীয় উপাদান যদি বিদ্যমান থাকে, নতুন করে গ্যাস এখানে যদি আমি যোগ না করি, কোনো গ্যাস যদি বের না করে যাই, তাহলে মোট চাপ p কি ধ্রুবক নির্দিষ্ট। তাহলে আংশিক চাপ ডিপেন্ড করবে কার উপরে, মোল ভগ্নাংশের উপরে। আংশিক চাপ ডিপেন্ড করবে সবসময় মোল ভগ্নাংশের উপরে। তাহলে লেখা যায় p1 ভ্যারিজাস কি x1। তাহলে মোল ভগ্নাংশের সমানুপাতিক, আংশিক চাপ হলো মোল ভগ্নাংশের সমানুপাতিক। অনুরূপভাবে যদি আমরা 3 কে 1 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে p2 ইকুয়াল টু p ইনটু x2। যদি আমরা 4 কে 1 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে p3 ইকুয়াল টু p ইনটু x3। তাহলে যে কোনো উপাদানের আংশিক চাপ হলো মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। তাহলে আমাদের সম্পর্কটি উপস্থাপন হলো আব্দুল্লাহ আল মাহিদ। মাহিদ তুমি কোথায় ছিলে? লাইভে থাকো না কেন? ক্লাসে থাকতে হবে তো। এবার আমরা এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ আলোচনা করব। ডাল্টনের আংশিক চাপ সূত্রের গুরুত্বপূর্ণ দুটি প্রয়োগ আছে, এই দুটি প্রয়োগ আমরা এখন আলোচনা করব। দেখো একটি পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে, এখানে স্টপ কর্ক
নাইট্রোজেন আর এখানে আছে অক্সিজেন। স্থির তাপমাত্রায় দুটি আলাদা পাত্রে দুটি গ্যাস আছে, নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন গ্যাস আছে এই পাত্রে, নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্যাস আছে এই পাত্রে। এই গ্যাসের চাপ P1, এই পাত্রের আয়তন V1, আর এইখানে যে পরিমাণ গ্যাস আছে তার চাপ P2, আয়তন V2। তাহলে দুটো আলাদা পাত্রে দুটি গ্যাস আছে, এরা কিন্তু এখনো মিশ্রণ না, এটা আলাদা পাত্রে, এটা আলাদা পাত্রে। যখনই এই স্টপ কর্ক এখান থেকে খুলে দেব, অর্থাৎ অন করে দেব চাবি, তখন এই নাইট্রোজেনও এই পাত্রে চলে আসবে, অক্সিজেনও এই পাত্রে চলে আসবে, তখন হবে মিশ্রণ। অর্থাৎ স্টপ কর্ক অন করলে তখন মিশ্রণের আয়তন V1 প্লাস V2। তাহলে স্টপ কর্ক খুলে দিলে এটা একটা মিশ্রণ হবে, সেটাও বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে তখন মিশ্রণের আয়তন V1 প্লাস V2। তাহলে এখন কিন্তু এই নাইট্রোজেনের চাপ আর P1 নেই। স্টপ কর্ক অন করে দিলে তখন এই নাইট্রোজেনের চাপ আর P1 থাকবে না, ঠিক আছে। আবার এই অক্সিজেনও তো এই পাত্রে চলে আসবে, যেহেতু আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তখন এই চাপ আর P2 থাকবে না। অর্থাৎ গ্যাস দুটো যখন আলাদা পাত্রে ছিল, V1 আয়তনের পাত্রে, তখন চাপ ছিল P1, অক্সিজেন V2 আয়তনের পাত্রে ছিল, তার চাপ ছিল P2। যখনই এটা একটা মিশ্রণ হয়ে গেল, আয়তন কিন্তু আর এরও V1 নেই, এই তখন নাইট্রোজেন V1 প্লাস V2 আয়তন জুড়ে আছে, তখন চাপও কিন্তু আর P1 থাকবে না। ঠিক অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু তাই। তো ধরি এই নাইট্রোজেনের চাপ মিশ্রণে পরিবর্তিত হয়ে P3 হলো, আর অক্সিজেনের চাপ পরিবর্তিত হয়ে P4 হলো। তাহলে আমরা এখানে বয়েলের সূত্র প্রয়োগ করতে পারি। বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ধরি মিশ্রণে নাইট্রোজেনের পরিবর্তিত চাপ P3। অতএব বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি P1 V1 equal to P3 V1 plus V2। P1 V1 equal to P3 V1 plus V2। তার মানে আমরা বয়েলের সূত্র জানি কি, প্রাথমিক অবস্থায় চাপ আয়তনের গুণফল সমান সমান দ্বিতীয় অবস্থায় চাপ আয়তনের গুণফল, এটা সমান হয়। আমরা প্রমাণ করেছিলাম P1 V1 equal to P2 V2 নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাইট্রোজেন, তার P1 V1 ছিল প্রাথমিক অবস্থায়, যখন আয়তন V1 প্লাস V2 হলো বেড়ে, তখন চাপ P3। তাহলে লেখা যায় P1 V1 equal to P3 into V1 plus V2। তাহলে P3 equal to P1 V1 by V1 plus V2। এবং মিশ্রণে অক্সিজেনের পরিবর্তিত চাপ P4 হলে এখানে লেখা যায় P2 V2 ছিল প্রাথমিক অবস্থায়, পরিবর্তিত চাপ হয়েছে P4,
আয়তন v1 প্লাস v2 বা p4 ইকুয়াল টু p2 v2 বাই v1 প্লাস v2। তাহলে অতএব সুতরাং মিশ্রণের মোট চাপ সমান সমান P3 প্লাস P4, তাহলে P ইকুয়াল টু P1 V1 বাই V1 প্লাস V2, P2 V2 বাই V1 প্লাস V2, V1 প্লাস V2 লসাগু P1 V1 প্লাস P2 V2। তাহলে যদি এরকম কোনো আলাদা আলাদা পাত্রে গ্যাস থাকে, তাকে যদি নল দ্বারা এরকম সরু ছিদ্র দ্বারা সছিদ্র প্লাগ আমরা বলতে পারি, তার সাহায্যে যুক্ত করা হয়, তখন এই মিশ্রণের চাপ হলো P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। এটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটা প্রয়োগ। এই প্রয়োগ থেকে গাণিতিক ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় আসবে। এই প্রয়োগ থেকে গাণিতিক ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় আসবে। এখন আসো, যদি এই দুটো পাত্রের গ্যাসকে আমরা আলাদা একটা পাত্রে স্থানান্তর করি, ভি আয়তনের পাত্রে, পাত্রের আয়তন ভি, এই যে এই গ্যাসটাকে এখানে ট্রান্সফার করলাম, এই গ্যাসটাকেও এখানে ট্রান্সফার করলাম, তবে নাইট্রোজেন এবং অক্সিজেন যে পরিমাণ এই পাত্রে ছিল নাইট্রোজেন, এই পাত্রে যে পরিমাণ অক্সিজেন ছিল, টোটালটাকে ভি আয়তনের পাত্রে যদি আমরা স্থানান্তর করি, তখন চাপ P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V, তখন V দিয়ে ভাগ হবে, অর্থাৎ নল দ্বারা সংযোগ করলে V1 প্লাস V2 দিয়ে ভাগ হবে। মিশ্রণের চাপ P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। আর যদি আলাদা একটি পাত্রে স্থানান্তর করি, তাহলে সেই পাত্রের আয়তন দিয়ে ভাগ হবে তখন। তাহলে এইটা একটা প্রয়োগ হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের একটি প্রয়োগ। এবার আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের আরেকটি প্রয়োগ আলোচনা করব, যেটা তোমরা এসএসসি তে পড়েও থাকতে পারো। যে কোনো উৎস থেকে উৎপন্ন একটি গ্যাস, তাকে আমরা কিভাবে সংগ্রহ করব? গ্যাস সংগ্রহ করার নিয়ম কি? একটা ফাঁকা টেস্ট টিউব, খালি টেস্ট টিউব, কোনো উৎস থেকে গ্যাস তৈরি হচ্ছে, সেই গ্যাসের নলটা টেস্ট টিউবের মধ্যে ধরলে টেস্ট টিউবটা তো উন্মুক্ত, গ্যাস কিন্তু এই টেস্ট টিউবে থাকবে না, বেরিয়ে যাবে। তাহলে কিভাবে কোনো উৎস থেকে উৎপন্ন গ্যাসকে আমরা সংগ্রহ করতে পারি, সেই সংগ্রহ করার একটি পদ্ধতি এখন আলোচনা করব। নাদিয়া সুলতানা, দ্রাবিড় রয়, আর একবার বলেন কোনটা দ্রাবিড়, আর একবার বলবো এটা। এই যে শিখালাম, আলাদা আলাদা পাত্রে দুটি গ্যাস ছিল, স্টপ কর্ক দ্বারা নল দিয়ে সংযোগ করলাম, স্টপ কর্ক যে অন করে দিলাম, এখন এটা মিশ্রণের আয়তন V1 প্লাস V2। তাহলে এই মিশ্রণের চাপ যেটা নির্ণয় করলাম, P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V1 প্লাস V2। আর যদি এই নাইট্রোজেন, এই অক্সিজেন নল দ্বারা সংযোগ না করে এই পরিমাণ নাইট্রোজেনই এই ভি আয়তনের পাত্রে স্থানান্তর করলাম, ট্রান্সফার করলাম, আর এই অক্সিজেনই এই ভি আয়তনের পাত্রে ট্রান্সফার করলাম, স্থানান্তর করলাম। তাহলে এখন নাইট্রোজেন আর অক্সিজেন আছে এই ভি আয়তনের পাত্রে। তাহলে এখন এই পাত্রে চাপ কত হবে?
P1V1 প্লাস P2V2, প্রাথমিক অবস্থায় ছিল P1V1, এর ছিল P2V2 আগের মতোই, ভাগ হলো V। এই পাত্রের আয়তন দিয়ে ভাগ করব। ঠিক আছে, বুঝেছো? তাহলে এটা মুছে ফেলবো, আর একটা প্রয়োগ আলোচনা করব। আমি বলেছি ডাল্টনের আংশিক চাপ সূত্রের দুটি প্রয়োগ আমরা আলোচনা করব, তার মধ্যে একটি হলো পানি পূর্ণ একটি বিকার, তার মধ্যে একটি খালি টেস্ট টিউব, পরিষ্কার টেস্ট টিউব উপর করে দিয়েছি। এটা একটা স্ট্যান্ডে আটকিয়ে একটা খালি টেস্ট টিউব, এই 1 বিকার পানি পূর্ণ আছে, তার মধ্যে উপর করে দিলাম খালি একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের খানিকটা উপরেও কিন্তু পানি উঠে যাবে, দেখো খানিকটা উপরেও কিন্তু পানি উঠে যাবে, পৃষ্ঠ টানের কারণে এই টেস্ট টিউবের খানিকটা উপরেও কিন্তু পানি উঠে যাবে। এইবার যে উৎস থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, দেখো বুদবুদ আকারে অক্সিজেন গ্যাস এই নল দিয়ে বেরিয়ে পানির মধ্যে দিয়ে বুদবুদ আকারে উপরের দিকে উঠে যাচ্ছে, কারণ উপরে এটা ফাঁকা। এই ফাঁকা জায়গা আগে গ্যাস দ্বারা পূর্ণ হবে, যখন এই ফাঁকা জায়গায় গ্যাস দ্বারা পূর্ণ হবে তখন পানিকে কি চাপ দেবে নিচের দিকে, এখানে গ্যাসের পরিমাণ বাড়বে, চাপ দেবে নিচের দিকে, পানি আস্তে আস্তে নিচেই নামবে। সেই জন্য একে বলা হয় পানির নিম্নমুখী অপসারণ দ্বারা সংগৃহীত গ্যাস। আজ কি লিখলো রেহেনা, কি লিখছো আবার? এই দুইটা, হ্যাঁ বিশেষ করে আগের প্রয়োগটা এবং এই প্রয়োগটা দুটোই কিন্তু সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে গেলে লাগবে। আমরা যখন আলোচনা করব সৃজনশীল কোশ্চেন কেমন আসে টপিক শেষ করে, তখন বলবো। মানে গ্যাসের আরো একটি সূত্র আছে, সেই সূত্রটি আলোচনা হবে আগামী ক্লাসে, তারপরে বলবো। দুটো সূত্র মিলে অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসে। দেখো তাহলে যেটা বলছিলাম, যে কোনো সিস্টেম থেকে একটি গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসকে আমি টেস্ট টিউবে কিভাবে সংগ্রহ করব। তো টেস্ট টিউবটাকে পানির উপরে উপর করে দেব, দিয়ে ওর মধ্যে দিয়ে এই যে নল আমি ঢুকায় দিলাম, তাহলে অক্সিজেন বুদবুদ আকারে পানির মধ্যে দিয়ে উপরে যে সংগৃহীত হচ্ছে, তাহলে এই ফাঁকা জায়গা অক্সিজেন দ্বারা পূর্ণ হওয়ার পর তখন আস্তে আস্তে পানি নিচের দিকে নামবে, এই পানি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে এইভাবে। তখন দেখবা যে এইখান থেকে গ্যাস বের হচ্ছে বুদবুদ আকারে, তার মানে এই টেস্ট টিউব পুরোটাই অক্সিজেন গ্যাস দ্বারা ভর্তি হয়ে গেছে, পূর্ণ হয়ে গিয়েছে। সমস্ত পানি কিন্তু এখন বিকারের মধ্যে চলে এসছে। যেটুকু পানি ছিল
উপরে গ্যাস পূর্ণ হওয়ার পর গ্যাসের চাপে পানি আস্তে আস্তে নিচের দিকে সরে এসেছে, পুরো টেস্ট টিউবটা গ্যাস ভর্তি হলো, অক্সিজেন গ্যাস। এবার এটাকে আমরা সিপি দিয়ে নলটা সরিয়ে স্টপ কর্ক দিয়ে এটাকে বন্ধ করে নিয়ে চলে আসবো বের করে। তাহলে এটা অক্সিজেন গ্যাস ভর্তি একটি টেস্ট টিউব। তাহলে এই টেস্ট টিউবে অক্সিজেন গ্যাস বিদ্যমান। নসীন রহমান, কোথায় ছিলে? শেষের মুহূর্তে আসলে তুমি। নসীন রহমান কোথায় ছিলে? একেবারে শেষের দিকে আসলে কেন? তাহলে এই যে অক্সিজেন আমরা সংগ্রহ করলাম, এই পদ্ধতিটাকে বলা হয় পানির নিম্নমুখী অপসারণ দ্বারা সংগৃহীত গ্যাস। পানির নিম্নমুখী অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করলাম। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এই বুদবুদ আকারে গ্যাস যখন যাচ্ছিল গিয়ে কোথায় স্থান নিয়েছিল? এই যে বুদবুদ আকারে এর মধ্যে পানি ছিল, টেস্ট টিউবের খালি পানি ছিল, এই যে বুদবুদ আকারে গ্যাস যাচ্ছিল, এই গ্যাস যে কোথায় স্থান নিচ্ছিল? পানির ঠিক উপরে। এই যে এই পর্যন্ত পানির উপরে গ্যাস সংগৃহীত হচ্ছে। যখন এই পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে তখন আস্তে আস্তে পানি নিচের দিকে নেমেছে গ্যাসের চাপে। তো গ্যাস সংগ্রহ হচ্ছে কোথায়? পানির উপরে। তাহলে আবার কোনো কোনো বইতে বলা থাকে যে পানির উপরে সংগৃহীত গ্যাস। তাহলে এই যে অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসের চাপ আমরা মেপে দেখলাম পি চাপ। এই টেস্ট টিউবে কি শুধু অক্সিজেন গ্যাস আছে না অন্য কোনো উপাদান আছে? এই টেস্ট টিউবে কি শুধু অক্সিজেন গ্যাস আছে না অন্য কোনো উপাদান আছে? এই টেস্ট টিউবে অক্সিজেন গ্যাসের সাথে কিছু জলীয় বাষ্প আছে, কারণ এই গ্যাসটা পানির মধ্যে দিয়ে যখন উপরে যে সংগৃহীত হয়েছে পানির উপরের লেয়ারেই তার জলীয় বাষ্প থাকে। সে অক্সিজেনের সাথে জলীয় বাষ্প আন্তঃনবিক আকর্ষণ বলে, এইখানে কিন্তু জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিদ্যমান। তাহলে এই টেস্ট টিউবে শুধু অক্সিজেন গ্যাস না, সাথে জলীয় বাষ্প আছে। তাহলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অক্সিজেন গ্যাস, বিশুদ্ধ অক্সিজেন গ্যাস না, শুধু অক্সিজেন গ্যাস না। তাহলে এই যে চাপ পি, এটা যদি অক্সিজেন গ্যাসের চাপ মনে করি তাহলে কিন্তু ভুল হবে। এইটা অক্সিজেন গ্যাস সাথে কিছু জলীয় বাষ্প থাকবে। যেহেতু পানির উপরে গ্যাসটি সংগৃহীত হয়েছে, পানির মধ্যে দিয়ে বুদবুদ আকারে গ্যাসটি উপরে সংগৃহীত হলো, তো এই পানির উপরের লেয়ারেই জলীয় বাষ্প থাকে, তাই অক্সিজেনের সাথে কিছু জলীয় বাষ্প এই টেস্ট টিউবে কিন্তু বিদ্যমান থাকবে। তাহলে P = P1 + F, অর্থাৎ এই টেস্ট টিউবের যে চাপ, সেই চাপ P = অক্সিজেনের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ। তাহলে শুধু অক্সিজেন গ্যাসের চাপ কি হবে? অতএব শুষ্ক অক্সিজেন গ্যাসের চাপ P1 = P - F। এই যে সম্পর্কটা দেখো, তাহলে অঙ্ক করার সময় অঙ্কে যদি উপস্থাপন থাকে যে কোনো গ্যাসকে পানির উপরে সংগ্রহ করা হয়েছে বা পানির নিম্নমুখী অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা হয়েছে, যে গ্যাসের চাপ পি, তাহলে ওইটা কিন্তু শুধু গ্যাসের চাপ না, গ্যাসের সাথে কিছু জলীয় বাষ্প বিদ্যমান আছে। তাহলে মোট চাপ P = P1 + F। এই P1 হলো শুষ্ক অক্সিজেন গ্যাসের চাপ। অতএব শুষ্ক অক্সিজেন গ্যাসের চাপ P1 = P - F।
সব সময় জলীয় বাষ্পের চাপ অঙ্কে দেওয়া থাকবে, শুধু অক্সিজেন গ্যাসের চাপ। যদি পানির নিম্নমুখে অপসারণ দ্বারা হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়, তাহলে শুধু হাইড্রোজেন গ্যাসের চাপ মোট চাপ থেকে জলীয় বাষ্পের চাপ বিয়োগ করে তারপরে কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে এই দুটো হলো প্রয়োগ, ডাল্টনের আংশিক চাপ সূত্রের এই দুটো প্রয়োগ আমাদের আলোচনা হলো। তাহলে আমরা আগামী ক্লাসে পড়ব গ্রাহামের ব্যাপন সূত্র। এই গ্রাহামের ব্যাপন সূত্র হলে আমাদের মোটামুটি গ্যাসের ভৌত ধর্মের উপরে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা যে 6টি সূত্র দিয়েছিল 6টি কিন্তু আলোচনা হয়ে যাবে। তোমরা এসএসসিতে পড়েছো ব্যাপন কাকে বলে, এসএসসিতে পড়েছো নিঃসরণ কাকে বলে, ব্যাপন এবং নিঃসরণের মৌলিক পার্থক্য এটাও পড়েছো তোমরা এসএসসিতে। তাহলে এই ব্যাপন এবং নিঃসরণ সংক্রান্ত আলোচনা আগামী ক্লাসে হবে। আজকে ডাল্টনের আংশিক চাপ সূত্র পর্যন্তই পড়ো। তাহলে আজকে কোনগুলো পড়া হয়েছে দেখো, আমরা আজকে 4র্থ ক্লাস নিলাম। এর আগের 3টি ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? দিনের পড়াটা দিনে করো, যেদিন যেটুকু পড়াবো সেই পড়াটা সেই দিন কমপ্লিট করো। গতদিন হয়েছিল 8, 9, 10, 11 এই টপিকসগুলো। গতদিন হয়েছিল পিভিকল্ট এনআরটি প্রতিপাদন, মোলার গ্যাস ধ্রুবক, আর এর মাত্রা তাৎপর্য, মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন এককে মান নির্ণয়। কি লিখলে সানজিদা? আর পড়েছিলাম আমরা অ্যাভোগাড্রো সংখ্যা, আজকে পড়লাম বোল্টজম্যান ধ্রুবক, আর আজকে পড়লাম আংশিক চাপ কি, মোল ভগ্নাংশ কি, ডাল্টনের আংশিক চাপ সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা, আংশিক চাপ মোল ভগ্নাংশের সম্পর্ক। তাহলে আমাদের পড়া হয়েছে 14 পর্যন্ত, নোটের 14 পর্যন্ত। দেখো কিছু টপিকস কিন্তু এই যে প্রয়োগ আলোচনা করলাম, অর্থাৎ একাধিক পাত্রে গ্যাস থাকলে নল দ্বারা সংযোগ করলে মোট চাপ কত হবে, আবার একাধিক পাত্রের গ্যাসকে আলাদা একটি পাত্রে নিলে সেই গ্যাসের মিশ্রণের মোট চাপ কি হবে, আবার পানির নিম্নমুখে অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করলে সেখানে এই গ্যাসের সাথে কিছু জলীয় বাষ্পও থাকে। প্রিয়ন্তী, এই যে জলীয় বাষ্পের চাপ, এফ হলো জলীয় বাষ্পের চাপ। প্রণামী কোথায় ছিলে? তোমাকে তো আমি দেখতে পাইনি, এখন দেখলাম। তাহলে এই যে এই প্রয়োগ দুটো কিন্তু নোটে নেই, বই থেকে পড়বে। ডাল্টনের আংশিক চাপ সূত্রের দুটি প্রয়োগ, এটা নোট থেকে পড়বে। তাহলে আগামী ক্লাসে আমরা এরপর থেকে আবার শুরু করব। যে পর্যন্ত পড়লাম, কারো যদি গ্যাপ থাকে, ক্লাস দেখা না হয়ে থাকে, ভালো করে দেখে গ্যাপটা পূরণ করে পুরোটা পড়ে ফেলো। কিন্তু কোনো অঙ্ক এখন করবে না।